Okay. So this is the first design class. Before this class, you haven't come across any kind of design, isn't it? এটা তোমাদের ফার্স্ট ডিজাইন ক্লাস, তাই না? এর আগে তোমরা কোনো ডিজাইন করেছো? মেশিন ডিজাইন হোক বা অন্য কোনো ডিজাইন? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Can you hear me? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে রেসপন্ড করতে হবে তো ক্লাসে। স্যার কি শোনা যায় না? হ্যাঁ, হ্যালো, কি শুনতে পাচ্ছ না? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? কেউ বলছে পাচ্ছ, কেউ বলছে পাচ্ছ হ্যাঁ না। স্যার শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি তোমাদের যে এটা কি তোমাদের প্রথম ডিজাইন, না এর আগে কোনো ডিজাইন করেছো তোমরা? স্যার এটাই ফার্স্ট ডিজাইন হবে স্যার। ডিপ্লোমাতে কোর্সে ছিল স্যার, কমপ্লিট করে উঠতে পারেনি। কি ডিজাইন ছিল? ওতে স্যার ট্রান্সফর্মার ডিজাইনের একটুখানি শুরু হয়েছিল, ট্রান্সফর্মার ডিজাইন ডিপ্লোমাতে। আচ্ছা, আর তোমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার তো ক্লাসে হয়েছে নাকি? ক্লাসে পড়ানো হয়েছে সিঙ্গেল ফেজ সিঙ্গেল ট্রান্সফরমার? ফেজ ট্রান্সফর্মার হ্যাঁ পড়ানো হয়েছে, বাট রিলেটেড টু ডিজাইন পড়ানো হয়নি স্যার, মানে এমনি থিওরি পড়ানো হয়েছে। না, থিওরির কথাই বলছি। আচ্ছা, অনেকে পরে জয়েন করছো, যেমন হ্যাঁ স্যার আমি থিওরি দেখতে পড়ানো পাচ্ছি হয়েছে। সুদর্শন চ্যাটার্জি, সুব্রত সেন। একটু তোমরা আনমিউট করো তো। ইয়েস স্যার, আনমিউট করা আছে স্যার। হ্যাঁ, সুব্রত সেনকে আমি বলছি, এরা লেট কামার্স। তোমাদের প্রবলেমটা কি? স্যার আমরা ডিউটিতে আছি তো মানে একটু প্রবলেম হয়ে গেছিল, এই জন্য জয়েন করলাম স্যার। ডিউটিতে আছো কেন? কতক্ষণ ডিউটি তোমাদের? স্যার 10টা 5টা ডিউটি আমার। স্যাটারডে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক, ডিউটিতে থাকলেও তো তোমরা তো যখন মানে যখন এই কোর্সটাতে করেছো, ভর্তি হয়েছে, তখন নিশ্চয়ই তোমরা আন্ডার রাইটার কিছু দিয়েছো যে আমরা ওই সময়টা থাকবো আর কি। হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করি তাড়াতাড়ি জয়েন করার, একটু অসুবিধা হয়ে গেছিল স্যার ওই জন্য। হ্যাঁ, এবার এইটা তো আমরা কেস টু কেস ওইভাবে করে বিচার করতে পারবো না। এই সুযোগটা নিয়ে অনেকে এমনিতেই, যার ডিউটি নেই, সেও বলবে যে আমি 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট পর জয়েন করবো। সেই জিনিসগুলো তো ইউনিফর্ম করতে হবে আমার। সেই জন্য আমি যেটা করি আর কি, ফিজিক্যাল ক্লাসেও করি, সেটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পরে আমি কিন্তু কাউকে অ্যালাউ করি না। 10 মিনিট অব্দি আমি অ্যালাউ করি, তারপর না। তো সেটাই চেষ্টা করবে, তোমরা ক্লাসটা করছো যেখানে, তাহলে এই 10 মিনিট আগে নয় এসে জয়েন করবে। হুম, একদম স্যার, অবশ্যই চেষ্টা করবো স্যার। সেইভাবে তোমরা তোমাদের ডিউটিটাকে রিফ্রেম করে নেবে। সে ক্লাসটা তো তোমার করতেই হচ্ছে একদম স্যার। ডিউটির মধ্যে থেকে, সুতরাং তোমরা সেভাবে সেটাকে শিডিউল করে নেবে। এনিওয়ে, ওকে স্যার। তো ওকে স্যার। তোমরা তো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার পড়েছো, লাস্ট সেমিস্টারে পড়েছো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, মানে যেটা আমাদের অনলাইনে ক্লাস হয়েছে। হ্যাঁ স্যার, অনলাইন।
পুরোটাই অনলাইন, মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা পুরোটাই অনলাইনে ক্লাস হয়েছে? হ্যাঁ স্যার, পুরোটাই অনলাইন। কে ক্লাস নিয়েছে তোমাদের? আমাদের মিহির হেমব্রম স্যার নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে ডিজাইন শুরু করার আগে একটুখানি আমাকে দেখে নিতে হবে তোমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার আছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে ডিজাইন যেটা তোমরা প্রথমবার করছো, এইটা বেসিক্যালি একটা প্রবলেম, ডিজাইন প্রবলেম। তো আমরা সবাইকে একটা করে ডিজাইন প্রবলেম দেব। এই সেমিস্টারে মেনলি যেটা আমরা করব সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ডিজাইন, সেটা করে আশা করি তোমরা সবাই জানো এবং সিলেবাসও দেখেছো। তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ডিজাইনটা এখানে করানো হবে। হুম। তার আগে জিজ্ঞেস করি, এই যে ডিজাইনটা তো একটা প্রবলেম হিসেবে তোমাদের দেওয়া হবে। এই যে ডিজাইন প্রবলেমটা আমি দেব, আর তোমরা তো আগেও অনেক ধরনের প্রবলেম করেছো, কি করোনি? নিউমেরিক্যাল প্রবলেম করেছো কি করোনি? সেমিস্টার পরীক্ষা ক্লাস টেস্টে তো তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসে নাকি? কি আসে তো? মিউট, হ্যাঁ স্যার, সবাই এসছে। মিউট করে রেখো না, যখন কোশ্চেন করছি তখন ইন্টারঅ্যাক্ট করলে ভালো হয়, আদারওয়াইজ এটা ওয়ান ওয়ে হয়ে যাবে পুরোটা। তো তোমরা নিউমেরিক্যাল প্রবলেম আগে সলভ করেছো। তো এই যে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করো, আর এই যে আমাদের এইখানে যে আমরা ডিজাইন শিখবো বা ডিজাইন প্রবলেম কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখবো, এই বেসিক ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। যে নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো আমরা সেমিস্টার পরীক্ষায় বা ক্লাস টেস্টে দেখি, হ্যাঁ, কিছু সলভ করতে হয়, কিছু ডেটা পাই লাস্টে, সেই ধরনের প্রবলেমের সাথে এই ধরনের প্রবলেমের মানে ডিজাইন রিলেটেড প্রবলেমের বেসিক তফাৎটা কোথায়, বেসিক ডিফারেন্সটা কি বলতে পারবে? ওটা সিঙ্গেল ফেজ নর্মাল ট্রান্সফরমার যেটা আমরা, বলো। হ্যাঁ স্যার, নর্মাল বলো। প্রবলেমে তো আপনার ইনপুট দেওয়া থাকে, আমরা অ্যাবসেন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, নর্মাল প্রবলেমে তো আপনার কিছু ইনপুট দেওয়া থাকে, তারপরে ক্যালকুলেটেড একটা ভ্যালু বার করি। হ্যাঁ, কিন্তু ডিজাইনে তো আপনার ইনপুটটা কি বার করতে হবে। ইনপুটটাকে বার করতে হবে, তাই কি? মানে ইনপুট বার করতে হবে মিন্স হচ্ছে প্যারামিটার গুলো বার করতে হবে। আচ্ছা, শুনলাম। আর আর কেউ বলো কিছু। স্যার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে প্রবলেমগুলো আমরা করেছিলাম সেগুলো অ্যাকচুয়ালি একটা সাপোজ রেডি ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারটার আমরা কিছু লস বা কিছু কত লস হবে সেগুলো বার করি। কিন্তু যখন হুম আমরা ট্রান্সফরমার ডিজাইন করছি সাপোজ, সেটা আগে আমরা ডেটা পাই যে আমার কি ডিজাইন করতে হবে। সাপোজ হুম 500 কেভিএ বা 200 কেভিএ ট্রান্সফরমার, এত স্টেপ ডাউন বা স্টেপ আপ। তো এই ডেটাগুলোর উপর বেস করে আমরা কোড বা বাকি ডিজাইন গুলো আমরা করি। কিন্তু নর্মাল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে অলরেডি রেডি হয়ে গেছে জিনিসটা। একটা ট্রান্সফরমার আমার কাছে এসছে জাস্ট টেস্টের জন্য, যে কপার লস বা আপনার কোর লস এগুলো কত হবে সেটা আমরা অলরেডি ডেটা যেটা অলরেডি ডিজাইন হয়ে আসছে সেইখান থেকে আমরা ডেটা হুম গুলো ক্যালকুলেট করে বলতে পারি যে লোডে কত আছে, কত লোডে কত লস হবে, সেটা আমরা অ্যানালিসিস করতে হুম পারি। বাট ডিজাইনের ক্ষেত্রে ট্রান্সফরমারের আমার রিকোয়ারমেন্টটা কি ফার্স্ট আমাকে অ্যাবজর্ব করতে হবে, বা ওইটা ডেটা থেকে আমাকে ট্রান্সফরমারের কোড বা বাকি কয়েল কত লাগবে সেগুলো আমরা ডিজাইন মানে অ্যাজ এ ডেটা হিসেবে বার করি। হুম আচ্ছা, অনেক বড় অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আর আর কেউ কিছু বলবে?
আর কেউ কিছু বলতে চাইছো? আচ্ছা, খুব একটা সোজা ভাবে দেখতে গেলে দেখো, নিউমেরিক্যাল প্রবলেম যেটা তোমরা করতে, সেখানে অ্যান্সার কটা বেরোয়? বলো। অ্যান্সার একটাই। একটাই বেরোয়, তাই না? একটাই উত্তর বেরোয়, এবং সেটা ঠিক না হলে পরীক্ষা দিয়ে বেরোনোর পরে বন্ধুকে জিজ্ঞেস করতে হয়, বা পরীক্ষা হলেই বন্ধুকে জিজ্ঞেস করতে হয় পেছন ঘুরে, যে তোর ওইটা অ্যান্সার কত হয়েছে রে, আমারটা এরম বেরিয়েছে। আর যদি মনে হয় যে মেলেনি, তখন একটু বুকটা দুক দুক করে, তাহলে কি আমারটা ভুল হলো? কেন, জানি যে ভুল হলে তাহলে স্যার হয়তো কেটে দেবেন। তারপর পরীক্ষা হল থেকে বেরোনোর পরে সবাই যখন বলছে যে অন্য উত্তর হয়েছে, আমারটা অন্য উত্তর, তখন বুঝতে পারলাম যে তাহলে আমারটা তো ভুল হয়েছে। তখন তখন স্যারের কাছে গেলাম, স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার ওই অঙ্কটা কি আপনি স্টেপ মার্কিং দেবেন? এতে কিছুটা হলেও মার্কস পাওয়া যায় আর কি। মানে হচ্ছে, সোজা কথা বলতে গেলে এই নর্মাল নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো থাকে তার একটাই উত্তর হয়, একটাই সলিউশন হয়, একটাই অ্যান্সার হয়। কিন্তু ডিজাইন রিলেটেড প্রবলেমের কিন্তু একটা অ্যান্সার হয় না, it has multiple solution. Okay, so it has multiple solution. বুঝতে পারছো আমি কি বলছি? মানে হ্যাঁ স্যার, বোঝা গেছে। কয়েলের লেন্থটা কত হবে, মানে লেন্থ অফ মিন টার্ন 1.41 হবে না 1.39 হবে না 1.6 হবে, এইটা ডিজাইনারের ওপর ডিপেন্ড করে, বা আরো অনেক কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে, বা একটু 1.39 এর জায়গায় 1.41 হলেও খুব কিছু এসে যাবে না। কিন্তু আমাকে যেটা দেখতে হবে, the solution should be optimum. Solution must be optimum. মানে আমাকে একটা অপটিমাইজেশন করতে হবে, মানে কোনটাতে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। বুঝতে পারছো? অনেকগুলো সলিউশন হবে, তার মধ্যে থেকে আমাকে বেস্টটা নিতে হবে। সবসময় যে আমরা অপটিমাইজেশন টেকনিক গুলো ইউজ করতে পারবো তা নয়, আমাদের ইনটিউশন ইউজ করতে হবে, বা আমাদের প্রিভিয়াস নলেজ ইউজ করতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ ইউজ করতে হবে। হ্যাঁ, তো এইটা প্রেডিক্ট করার জন্য যে এইটা নিলে আমরা বেটার রেজাল্ট পাবো। বুঝতে পেরেছো? তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কি থাকে এখানে, কতগুলো কনস্ট্রেইন থাকে। কনস্ট্রেইনস মানে কি না, কনস্ট্রেইন মানে হচ্ছে যে বলে দিল যে এত কেভিএ, এত ভোল্ট, হাই ভোল্টেজ এত ভোল্ট, লো ভোল্টেজ, টেম্পারেচার এত বেশি বাড়বে না, সবকিছু কনস্ট্রেইন করে দিল, মানে ওর বাইরে আমাদের যাওয়া যাবে না। এফিসিয়েন্সি যেটা বলা থাকবে তার কমে রাখতে হবে আমাকে। ভোল্টেজ রেগুলেশন যদি কিছু বলে, সেটা আমাকে মেনটেন করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে আমরা অপটিমাম সলিউশনটা বার করব ওই কনস্ট্যান্ট গুলোকে মাথায় রেখে। ওকে, বোঝা গেছে? আরেকটা কি, যেটা তোমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে the dimension of the of different parts of the device. Item এবং ডাইমেনশন যখন এই কথাটা আসছে, তখন আমাদের একটা জিনিস
খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিনিসটা শেপটা কিরকম, জিনিসটা দেখতে কিরকম। বুঝতে পারছো? ধরো ফর অ্যান এক্সাম্পল, আমাকে বললো যে ট্রান্সফর্মার বানাতে। তা এই ট্রান্সফর্মারটা দেখতে কিরকম হবে? ট্রান্সফর্মারটা কি এরকম দেখতে হবে? এরকম কি ট্রান্সফর্মারটা দেখতে হবে? দেখো তো। হুম? এরকম করে দেখতে হবে ট্রান্সফরমারটা? না অন্যরকম দেখতে হবে? না, এরকম হবে না। তাহলে এটা আমাকে বুঝতে হবে যে ট্রান্সফরমারটা দেখতে কেমন হবে। ট্রান্সফরমারটা কি এরকম দেখতে হবে? এরকম একটা বাক্সের মধ্যে থাকবে সেরকম কিছু দেখতে হবে? মোটামুটি বাক্সের মধ্যে, আমি এক্সাক্টলি কি জানি না কিরকম হবে। কিন্তু ট্রান্সফরমারটা কি এরকম একটা 3D হবে, তাই তো? 2D তো হবে না। মানে এই পাতায় যেমন লিখছি এরকম তো নয়। একটা 3 ডাইমেনশনাল থিং। তো 3 ডাইমেনশনাল শেপ কি, কি হয়? আমাদের জানা আছে কি, কি? কি, কি জানি? বলো? কিউব। একটা হচ্ছে কিউব। কিউব, সিলিন্ডার। হ্যাঁ, কিউব, কিউবয়েড মানে প্যারালেলোপিপেড যেটা। আরেকটা হচ্ছে এই যে সিলিন্ডার এঁকেছি। আর কি হয়? স্ফেরিক্যাল আর কনিক্যাল। এত ধরনের 3D হয়, তাই না? হুম। এবার ট্রান্সফরমারটা কিরকম হবে? এই সিলিন্ড্রিক্যাল হবে যেটা প্রথম ছবিতে এঁকেছি? না এর মধ্যে কোনটার মতো হবে? মোটামুটি কাছাকাছি আমি যদি বলি, বা তার বিভিন্ন যে পার্টস গুলো সেগুলো কিরকম হবে? বলো? সাপোজ আমি যদি ট্রান্সফরমার লিম্বটাকে ভাবি বা ট্রান্সফরমার ইয়োগটাকে ভাবি, সেটা কিরকম দেখতে হবে? সেই জিনিসটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে আগে। আমি যদি না জানি যে জিনিসটা দেখতে কেমন, তাহলে আমি ডিজাইন করব কি করে? ডিজাইন বলতে আমার কাছে কি বুঝবে তাহলে? বুঝতে পেরেছো? আচ্ছা, অনেক পার্টিসিপেন্টস হয়ে গেছে দেখছি 9 জন। আচ্ছা, বলো আমি যেটা জিজ্ঞেস করলাম যে ট্রান্সফরমারের, ধরো আমি লিম্ব, কোর লিম্ব যেটা বা কোর ইয়গ যেটা, সেইটা দেখতে কিরকম হবে? এর মধ্যে কোন শেপটা কাছাকাছি হবে? কেউ বলবে না? রেক্ট্যাঙ্গুলার টাইপ হবে। না, রেক্ট্যাঙ্গেলটা তো একটা 2D শেপ, কিন্তু লিম্বটা তো জেনারেলি একটা 3D। হ্যাঁ স্যার, সে আমি কিউবি একটা শেপকে বললাম, মানে সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল হবে? মানে তুমি বলতে চাইছো যে কোডটা এরকম হবে? হ্যাঁ। হুম। এরকম হবে কোড? ইউ অল এগ্রি উইথ দিস? হুম, হতে পারে। হতে পারে বলে না, কিরকম হয়? তোমরা তো ট্রান্সফরমার পড়েছো তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ ট্রান্সফরমার স্যার, সিলিন্ড্রিক্যাল কোর হয়। সিলিন্ড্রিক্যাল কোর হয়। সিলিন্ড্রিক্যাল কোড হয়? দেখেছো ট্রান্সফরমার কোথাও? হুম। হুম। কোথায় দেখেছো বলো? সিলিন্ড্রিক্যাল কোডের ট্রান্সফরমার কোথায় দেখেছো? সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার গুলো তো হয়, সিঙ্গেল ফেজ সিলিন্ড্রিক্যাল ট্রান্সফর্মার হয়, রেলওয়েতেও থাকে। স্যার রেলের একটা পোলের কাছে একটা করে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার থাকে। ওইটা হ্যাঁ। মানে সাইড ওয়ালটা অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল টাইপের,
এবার ভিতরটা আমার দেখা নেই গো, বাট সিলিন্ড্রিকাল বলতে যেটা বলা হচ্ছে ল্যামিনেশন কোর যখন আমরা একটার পর একটা স্ট্যাম্পিং করব বিভিন্ন সাইজের, তখন আলটিমেট শেপটা সিলিন্ডারের মতোই দাঁড়াবে যদি আমি কোনো টপ ভিউ নেই। আচ্ছা, ধরো আমি লিঙ্ক এই ক্রস কানেকশনটা তখন সেটাকে ফ্ল্যাট রেখে ধরো আমি ক্রস সেকশনাল ভিউটা নিচ্ছি, ওকে? তাহলে এই ক্রস সেকশনাল ভিউটা আমার কাছে যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে ক্রস সেকশনাল ভিউটা হবে একটা সার্কেল, তাই তো? এবার এই জিনিসটা তো ল্যামিনেশন দিয়ে তৈরি হবে, তাহলে এই যে ল্যামিনেশন, এইভাবে ল্যামিনেশন গুলো থাকবে, তাই তো? এইভাবে ল্যামিনেশন গুলো হ্যাঁ, থাকবে, হ্যাঁ ওকে? তাহলে একটা জিনিস দেখো, যে এইটাকে যদি পুরোপুরি সার্কুলার হতে হয় ক্রস সেকশনটাকে, বা আদারওয়াইজ যদি জিনিসটাকে সিলিন্ড্রিক্যাল হতে হয়, তাহলে ল্যামিনেশন গুলো উইথ কিভাবে ভ্যারি করবে? ধরো এইখানে যে ল্যামিনেশনটা আছে, যে ল্যামিনেশনটা এইখানে আছে, তার যে উইথ, হুম হুম তারপরের ঠিক ল্যামিনেশনটা তার উইথ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে ল্যামিনেশনটা তার উইথ চেঞ্জ হয়ে যাবে। তারপরে ল্যামিনেশনটা উইথ চেঞ্জ হয়ে যাবে। মানে তোমাকে ল্যামিনেশন গুলো ডিফারেন্ট সাইজের ল্যামিনেশন এবং তার উইথ গুলো সো স্মুথ ভ্যারি করছে, এরকম একটা জোগাড় করতে হবে। ইজ ইট পসিবল? এরকম স্ট্রাকচার, এরকম কোড স্ট্রাকচার কোথাও দেখেছো উম, ট্রান্সফর্মার বইতে, বা যেকোনো বইতে, বা প্র্যাকটিক্যালিও দেখেছো কি না কোড? এরকম তাহলে বুঝতে পারছো তো মেইন জায়গাটা হচ্ছে প্র্যাকটিক্যালি এইটা। এরকম কোড তো দেখা, মানে এরকম দেখা যায়নি সেগুলো, হ্যাঁ, পুরোটা বলো। গোল হওয়া সম্ভব না। হ্যাঁ, পুরোটা গোল হওয়া পুরোটা সম্ভব গোল স্যার, পুরোটা সিলিন্ড্রিক্যাল সম্ভব না। হুম। যদি আমার ল্যামিনেটেড কোর হতে হয়। যদি ফেরাইট কোর হয় বা অন্য কোনো ধরনের কোর হয় সেটা আলাদা ইস্যু। যদি ল্যামিনেটেড কোর হয়, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু এরকম পুরো সিলিন্ড্রিক্যাল করাটা উচিতও নয়, এবং মানে সবসময় যে সম্ভব তাও নয় আরকি। উচিত নয় কেন সেটা আমি পরে বলব। কিন্তু সম্ভব নয় কেন তা আমি বলছি যেটা তোমাদের। যে তাহলে খুব মানে width of the, কেননা আমি তো অনেক মোটা, মোটা ল্যামিনেশন এঁকেছি। ল্যামিনেশন গুলো হয় 0.4 mm, 0.6 mm। এরকম যদি একেকটা ল্যামিনেশনের থিকনেস হয়, হ্যাঁ? আর ধরো তোমার যদি এরকম একটা আ ধরো তোমার 6 সেন্টিমিটার বা মানে তোমার 600 সরি 60 মিলিমিটার যদি তোমার ডায়াটা হয়, হুম? তাহলে বুঝতে পারছো কতগুলো ল্যামিনেশন লাগবে? এবং প্রত্যেকটা ল্যামিনেশনের সাইজ আলাদা, আলাদা হতে হবে। ওকে? লেংথ সমান হতে পারে কিন্তু প্রত্যেকটা উইডথ আলাদা, আলাদা হতে হবে। এবং গ্র্যাজুয়ালি সেটা আস্তে, আস্তে চেঞ্জ হবে যত এটা এদিকে যাবে, বা সেন্টার থেকে এদিকে যাবে। হুম? তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে জিনিসগুলো আমরা জানি না জিনিসটা কেরম দেখতে। সেইটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। তার জন্য ট্রান্সফরমারের থিওরি, কনস্ট্রাকশন, বিশেষ করে কনস্ট্রাকশন পড়াটা ভীষণ জরুরি। হুম? সবচেয়ে ইজি কনস্ট্রাকশন হচ্ছে একটা স্কোয়ার কনস্ট্রাকশন, মানে স্কোয়ার কোর। কেননা স্কোয়ার কোর হলে প্রত্যেকটা ল্যামিনেশনের উইডথ সেম হবে। এটা বানানো খুব সোজা। আরেকটা হয় যদি স্টেপ কোর করি। স্টেপ কোর মানে কি? এরকম স্টেপ থাকবে। হুম? এরকম স্টেপ থাকবে একটা করে। আরেকটা হচ্ছে ক্রুসিফর্ম, মানে আরেকটু স্টেপ বাড়বে আরকি। মানে যত স্টেপ বাড়াবো তত ওটা সার্কুলার এর দিকে যাবে। বুঝতে পেরেছো? এরকম স্টেপ কোর হয়। স্কোয়ার কোর, ক্রস সেকশনটা পুরো স্কোয়ার, আর আদারওয়াইজ এরকম স্টেপ কোর। বুঝতে পেরেছো? এবং এই যে কয়েল, যেটা কয়েলটা একটা সার্কুলার ফরম্যাটের উপর থাকে। মানে কয়েলটা তো একটা, আচ্ছা কয়েল যেটা বলছি আমি তার শেপটা কিরকম বলতো?
মানে কন্ডাক্টরের শেপ কিরকম, এর মধ্যে কোন শেপটা কাছাকাছি যায়? একটা কন্ডাক্টর ধরো, এটা তো আমরা বললাম কোর নিয়ে, কোরের শেপ নিয়ে, তাই না? এবার যদি মানে বলি, আমি জিজ্ঞেস করি তোমাদের যে শেপ অফ কন্ডাক্টর, সেটা কিরকম হয়, এর মধ্যে কোন শেপটা কাছাকাছি যাবে? বলো। স্টেপ কোডটার কাছাকাছি যাবে স্যার, স্টেপ কোড। কন্ডাক্টর বলেছি আমি, একটা কন্ডাক্টর, তার। স্যার স্টেপ কোড হলে তো সিলিন্ডার টাইপেরই আসবে, মানে অনেকটা সার্কুলার। এখানে কোরের সাথে কোনো সম্পর্ক নেই তো, আমি জিজ্ঞেস করছি সার্কেল তারটা। হবে, সার্কেল শেপ আসবে, হ্যাঁ বলো। সার্কেলের শেপ আসবে স্যার, টপ না না, ভিউতে সার্কেল। এটা তো 3 ডাইমেনশনাল জিনিস, কোনোটাই 2 ডাইমেনশনাল কিছু না। তুমি বলতে পারো যে তার ক্রস সেকশনটা সার্কুলার। একটা তার আছে, হ্যাঁ একটা সিলিন্ড্রিকাল তার আছে, সিলিন্ড্রিকাল বলো। একটা তার আছে, সেই তারটাকে সিলিন্ড্রিকাল সোজা লম্বা করে দাও, সেটা কি হবে? তার একটা তো রাউন্ড সারফেস আছে, তাই না? একটা সার্কুলার ক্রস সেকশনাল এরিয়া আছে, তাহলে জিনিসটা কিরকম দেখতে? সিলিন্ড্রিক্যাল নয়? এইটা তো সোজা অ্যান্সার। হ্যাঁ মানে বোঝা যাচ্ছে যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে তার কি কি জানতে হবে? আমাকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ডি ডায়ামিটার, আর একটা হচ্ছে লেংথ। ওকে, জিনিসটা যদি স্কোয়ার হতো, মানে ক্রস সেকশনটা যদি স্কোয়ার হতো এবং জিনিসটা যদি কিউব বা কিউবয়েড হয়, তাহলে আমাকে জানতে হবে এই যে কোনো একটা, মানে হচ্ছে ধরো এ, এটাকে যদি আমি এ বলি, এদিকটাও এ, এটাও তাহলে এ হবে, এটা জানতে হবে। আর এই যে এই 3D যে এই পাশের যে জিনিসটা, এখানে যেটা আমরা কেটে নিয়েছি, এই বরাবর একটা আমাদের লেংথ জানতে হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটা একটু কমপ্লেক্স, কারণ এখানে আরো অনেকগুলো প্যারামিটার আছে। কি কি প্যারামিটার? না, এই পুরো উইডথটা জানতে হবে, তারপর এইটা জানতে হবে, তারপর এইটা জানতে হবে। এই 3টে ডাইমেনশন এখানে জানতে হবে। হ্যাঁ, এখানে এইটার ক্ষেত্রে আমাদের 3টে ডাইমেনশন জানতে হবে, এ বি সি। বুঝতে পেরেছো? যত তুমি আহ বাড়াবে, স্টেপ বাড়াবে, তত তোমার ডাইমেনশন বাড়বে, তত বেশি ভেরিয়েবল তোমাকে বার করতে হবে, ডিটারমিন করতে হবে, কমপ্লেক্সিটি তত বাড়বে। ওকে, তো যাই হোক, এইটা বোঝা গেল যে যদি জিনিসটা সিলিন্ড্রিক্যাল হয় তাহলে আমাকে এই ডি আর এল বার করতে হবে। এছাড়া আমার আর কিছু, এবার ডি আর এল এই দুটো ডাইমেনশন জানলেই জিনিসটাকে আমি ডিফাইন করতে পারবো। তার যতই পেঁচানো হোক, ওটাকে টানলে তো সোজা হয়ে যাবে, মানে তার একটা লেন্থ থাকবে। বুঝতে পেরেছো? টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার আর তারের ডায়ামিটার কত, করলেই আমি পুরো জিনিসটা ভলিউমও বার করে দিতে পারবো, তাই না? ভলিউম কি হবে বলো? পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল, তাই না? জিনিসটা ভলিউমও বার করতে পারবো। যদি তারের রেজিস্ট্যান্স বার করতে হয় সেটাও বার করতে পারবো। তারের রেজিস্ট্যান্স যদি আমাকে বার করতে বলে, তাহলে কি করে বার করব? না, রো এল বাই এ। এটা কি? এটা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। হয়ে গেল, তারের রেজিস্ট্যান্স বেরিয়ে গেল। তাহলে এই ডাইমেনশন গুলো আমাকে জানতে হবে, কিন্তু ডাইমেনশন জানার আগেও যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিজিক্যালি জিনিসটা দেখতে কেমন, জিনিসটার শেপটা কেমন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, and the fifth point is material used.
শেপটা জানার পরে আমাকে দেখতে হবে জিনিসটা আমি বানাবোটা কি দিয়ে। ধরো কোরটা আছে, কোরটা কি আমি কাঠের বানাবো? কাঠের বানাবো না পলিমার বানাবো? পলিমার দিয়ে করব না আয়রন দিয়ে করব? সেইটা আমাকে জানতে হবে, নাকি কপার দিয়ে করব? কি দিয়ে আমি কোরটা বানাবো? সিমিলারলি কন্ডাক্টরের ক্ষেত্রেও তাই। আমার মেটেরিয়ালটা আমাকে সিলেক্ট করতে হবে যে কি মেটেরিয়াল দিয়ে তাহলে আমি আমার এই জিনিসটাকে করলে আমার জিনিসটা ঠিকঠাক হবে। বুঝতে পেরেছো? ধরো কোড নিয়ে যদি আমি ভাবি, তাহলে কোডের জন্য আমরা কোন মেটেরিয়ালটা সিলেক্ট করব বলো? তোমরা যদি বলো কন্ডাক্টর, এর মধ্যে দুটো কন্ডাক্টর আছে, আয়রন আছে, কপার আছে। বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারমিয়াবিলিটি হাই হবে এরকম কন্ডাক্টর নিতে হবে, এরকম মেটেরিয়াল নিতে হবে। হ্যাঁ, না এর মধ্যে কোনটাকে তাহলে আমি সিলেক্ট করবো বলো? সিলিকন হাই সিলিকন হলে পারমিয়াবিলিটি বেশি হবে। না না, সিলিকন তো পরে আসছে। আমি যদি 4টে মেটেরিয়াল লিখেছি, এখানে তো সিলিকন লিখিনি, তাহলে এখানে সিলিকন লিখবো? স্যার আরেকবার বলুন। আমি জিজ্ঞেস করছি যে এখানে যে অনেকগুলো মেটেরিয়াল লিখেছি, এই মেটেরিয়াল গুলোর মধ্যে কি কোনো একটা মেটেরিয়াল আমি কোডের জন্য বাছতে পারি, সিলেক্ট করতে পারি না পারি না? কোনো একটা মেটেরিয়াল, তারপর তার গ্রেডিংটা পরে আমি দেখবো যে যদি কপার হয় তাহলে কোন কপার, কি ধরনের কপার, সেটা পরে দেখবো। আমি জানতে চাইছি যে এই মেটেরিয়াল গুলোর মধ্যে কোন স্যার মেটেরিয়ালটা কি মেটেরিয়াল বললেন আরেকবার বলবেন প্লিজ? এই বোর্ডটা দেখতে পাচ্ছ না? তোমরা কি সবাই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যালো, অ্যাকচুয়ালি ভয়েসটা খুব পুয়ার আসছে, কিছুই শোনা যাচ্ছে না। কি ভয়েসটা কি পুয়ার আসছে? সবাই কেউ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, আপনার কথাই আমি শুনতে পাচ্ছি না, কি বলতে চাইছেন। আমি জানি না আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি আমি। একটু লিখবেন কিছু প্লিজ, একটু লিখবেন। তুমি কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ না? আমি বাকিদের জিজ্ঞেস করছি, অক্ষয় কুমার ঘোষ বা মানস কবিরাজ কেউ একটা আনমিউট করো তো। হ্যাঁ স্যার, আয়রন, দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এবং স্যার শোনা যাচ্ছে। আয়রন মেটেরিয়াল হবে? মেটেরিয়াল কি না না, মেটেরিয়াল একটা বলতে আগে সে চাইছেন? মেটেরিয়ালটা পরে, আগে বলো যে হোয়াইট বোর্ডটা কেন দেখতে পাচ্ছ না তুমি? বাকিরা তো হোয়াইট বোর্ডটা দেখতে বোর্ড দেখা পাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ বোর্ডটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কথা অস্পষ্ট আসছে। বোর্ডটা দেখতে পাচ্ছি কিন্তু আপনার কথাটা পরিষ্কার আসছে না। সেটা তোমার ফলে আপনি নেটওয়ার্ক কি ইস্যু জিজ্ঞাসা হতে করছেন পারে। সেটাই আমার কাছে ক্লিয়ার নয়। তোমার নেটওয়ার্ক ইস্যু হতে পারে, সেটা আগে ঠিক করো। কেননা নেটওয়ার্ক ইস্যুটা দু তরফেই হতে পারে। কেননা আমি তোমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছি মানে আমার নেটওয়ার্কে আশা করি কোনো সমস্যা নেই। আর যদি নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে বোর্ডের যেটা লিখছি সেদিকে কনসেন্ট্রেট করো একটু। হ্যাঁ স্যার, এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে, এখন অনেকটা শোনা যাচ্ছে স্যার। এবার বলুন স্যার। এখানে তো বোর্ডেই লেখা আছে যে অ্যাজ এ কোর মেটেরিয়াল আমরা কি ধরনের মেটেরিয়াল সিলেক্ট করতে পারি, অপশন গুলো দেওয়া আছে এখানে। তোমার যদি মনে হয় যে কোনোটা এর মধ্যে আছে তাহলে সেটা বলতে পারো। হ্যাঁ, আয়রন মেটেরিয়াল স্যার, আয়রন। আয়রন। আর কেউ কিছু বলছিলে, কেউ একটা সিলিকন না কেউ কিছু একটা বলছিলে? হ্যাঁ, সিলিকন স্টিল। আর এর মধ্যে কি কোনোটা আছে তার মধ্যে সিলিকন স্টিল? মানে কোনটাকে সিলেক্ট করলে তারপর আমরা সিলিকন স্টিলে যেতে পারবো? সিলিকনটাই হবে। সিলিকনটা, আচ্ছা। তুমি বলছো সিলিকনটাকে সিলেক্ট করতে হবে, একজন বলছে আয়রনটাকে সিলেক্ট করতে হবে, আর বাকিরা কি বলছো? স্যার। শরীফুল? স্যার আয়রন।
আয়রন, আচ্ছা। শুভজিৎ নস্কর, শুভজিৎ নস্কর, আচ্ছা আমি শুভজিৎ নস্করকে অ্যাবসেন্ট করে রাখলাম। নেক্সট হচ্ছে শুভাশিস ঘোষ, হ্যাঁ স্যার বললাম যে আয়রন বললাম। ও তুমি তো বলেছো না, তোমার অ্যান্সারটা পেয়েছি। নেক্সট হচ্ছে সুদর্শন চ্যাটার্জি, ইয়েস স্যার, আমার তো সিলিকন মনে হচ্ছে স্যার। সিলিকন লাগবে, আচ্ছা। মানস কবিরাজ, জিজ্ঞেস করেছি কি? মানস কবিরাজ, মানস কবিরাজ আনমিউট করো। নেই, হ্যাঁ স্যার। আচ্ছা। তুমি কি প্রশ্নটা শুনেছো স্যার আমার? নমস্কার স্যার। হ্যাঁ, প্রশ্নটা শুনেছো? স্যার একটু স্যার একটু একটু বলুন। শোনো, ক্লাস করতে গেলে কিন্তু ডিভাইসের সামনে থাকতে হবে। যেমন ভাবে ফিজিক্যালি ক্লাস করার সময় তোমরা ক্লাসে এসে ক্লাস করতে, সেরকম এখানেও ক্লাস করতে গেলে উইথ প্রপার কানেক্টিভিটি এবং ডিভাইসের সামনে থেকে ক্লাস করতে হবে। যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দিতে হবে। অ্যাটলিস্ট আনমিউট করে বলতে হবে যে স্যার পারবো না। ঠিক আছে স্যার। মনে থাকবে? মিউট মিউট হয়ে যাও। হ্যাঁ স্যার ঠিক আছে। মোনালিসা ব্যানার্জি, স্যার আমার মনে হচ্ছে শেপ অফ কোডটা আয়রন হওয়াই উচিত। শেপ অফ কোড জিজ্ঞেস করিনি আমি। শেপটা কখনো আয়রন হয় না, মেটেরিয়াল লেখা আছে দেখো বোর্ডে, মেটেরিয়াল অফ। ও সরি, মেটেরিয়াল, হ্যাঁ 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 হ্যাঁ, মেটেরিয়াল অফ কোড, হ্যাঁ স্যার। তুমি এত দেরিতে জয়েন করলে কেন? স্যার আমার একটা হসপিটালে একটা ভিজিট ছিল আজকে, কার কল ভিজিট, তো সেই জন্য একটু লেট হয়ে গেল স্যার। ওকে, নেক্সট দিন থেকে ক্লাস সময় যেরকম সময় দেওয়া থাকবে সেই সময় এসে জয়েন করার চেষ্টা করবে। ওকে, তোমার কি একদম মনে স্যার, হচ্ছে? একদম হবে না লেট। আয়রন, স্যার আয়রন মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা। তাহলে আমার যেটা মানে তোমাদের এ থেকে মনে হলো যে তোমরা ট্রান্সফরমারটা কিছুই বোঝোনি বা পড়োনি, বা ট্রান্সফরমার কেন কোনো মেশিনই তোমরা ঠিকঠাক বোঝার মতো এখনো তৈরি হওনি। বোঝাটা তো পরে, কিন্তু বোঝার মতন নিজেকে আগে তৈরি করতে হবে। যে জিনিসটা বুঝবো, রেডি টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডিংটা পরে, তার আগে তো রেডি হতে হবে। ইউ আর নট কোয়াইট রেডি ফর আন্ডারস্ট্যান্ডিং অল দিস থিংস। ওকে, ক্যান এনিবডি ডিফাইন ইলেকট্রিক্যাল মেশিন? ইলেকট্রিক্যাল মেশিন ডিফাইন করতে পারবে কেউ? ডেফিনেশন জানো ইলেকট্রিক্যাল মেশিন কাকে বলে? এনি ওয়ান অফ ইউ? তোমাদের এই ফান্ডামেন্টাল জায়গাগুলো ভীষণ দরকার, যেগুলো আমরা স্কুল স্ট্যান্ডার্ডে পড়াই। ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি তো অনেক পরে আসছে। এই স্কুল স্ট্যান্ডার্ডের নলেজ গুলো থাকা আমার মনে হয় আবশ্যিক। বলো, ইলেকট্রিক্যাল মেশিন কাকে বলে? এনিওয়ান? তোমরা কোন ক্লাসে পড়ছো, কোন ইয়ারে পড়ছো এখন? থার্ড ইয়ার না? সেকেন্ড ইয়ার। ওকে, সেকেন্ড ইয়ার। বলো, তোমরা তো নিশ্চয়ই ইলেকট্রিক্যাল মেশিন ওয়ানটা পড়ে এসছো। মেশিনের ডেফিনেশন জানো কি? স্যার ইলেকট্রিক্যাল মেশিন যদি আমি ডিফাইন করতে চাই, যার বলো।
শুনছি। তারপরে আর কিছু শুনতে পেলাম না। স্যার চেক। হ্যালো স্যার, কথা কেটে যাচ্ছে কি? যদি করতে স্যার, চাই হ্যাঁ অবধি স্যার, শুনেছি। পরিষ্কার আছে তো আওয়াজ? হ্যাঁ বলো। বলছি স্যার, মানে বেসিক যে কোনো কনসেপ্ট হচ্ছে রিডিউসিং দ্য এফোর্ট, বা বলতে গেলে কর্মদক্ষতা বাড়ানো, প্রথম কথা। নেক্সট কথা হচ্ছে এইটা যে কোনো মেশিন আমরা এনার্জি কনভার্সন ডিভাইস হিসেবে আমরা ইউজ করতে পারি। যেমন যদি আমি ইলেকট্রিক্যাল মেশিনের আমি ডিফাইন করতে যাই, তাহলে এইটা আমরা একটা মেশিন বা ডিভাইস যেটার ইনপুট একটা এনার্জি, একটা টাইপের ইনপুট এনার্জি দেওয়া হয়, সেটা আউটপুটে অন্য টাইপের একটা এনার্জি বার করা হয়। উইথ যদি মানে লসটাকে যে কোনো একটা যদি আমি টাইপের জিরো ধরি, তাহলে এনার্জি সমান দিলাম, এনার্জি ইউজ মানে হবে। তুমি বলতে চাইছো যে মানে কোনো টাইপের একটা এনার্জি দিলাম, আউটপুট একটা যে কোনো টাইপের এনার্জি বার হলেই সেটা এনার্জি কনভার্সন যেহেতু হলো, এটা একটা ইলেকট্রিক্যাল মেশিন। না যেমন না, ধরো actually- ইলেকট্রিক্যাল স্টোরেজ স্যার ব্যাটারি। মেকানিক্যাল এবার এনার্জি আমরা বলতে পারি, মেকানিক্যাল এনার্জি বলতে পারি, নাও বলতে পারি, যেটা নাকি? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। হতে পারে, নাও না, হতে না পারে। বলতে পারি না স্যার, মেকানিক্যাল এনার্জিটা ডেফিনেশন ওইভাবে কনভার্ট হয় না। হতে পারে। ডেফিনেশন বলতে পারি, না পারি, স্যার নাও, আমি একটু বলবো, এরকম ভাবে ডেফিনেশন হয় না। আমি বলবো হ্যাঁ বলো। স্যার একটু বলবো, হ্যাঁ মানে বলো। ইলেকট্রিক্যাল মেশিন আমরা সেটাকেই বলবো, এটা একটা ডিভাইস যেটা কনভার্ট করবে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে, অথবা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি। তাই কনভার্সনটা যে ডিভাইসটা করবে তাকে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হ্যাঁ, কনভার্সন হয় না। এটা আবার কি কথা হলো? ইলেকট্রিক্যাল এনার্জি না যদি স্যার, থাকে ইলেকট্রিক্যাল আবার এনার্জি টু মেকানিক্যাল এনার্জি অর ভাইস ভার্সা। মানে না উল্টোটা। না স্যার, ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি, অথবা হ্যাঁ ভাইস ভার্সা। যে ডিভাইসটা এটা করবে সেটাকে ইলেকট্রিক্যাল মেশিন বলবো আমরা। আচ্ছা ঠিক আছে, তবে আসল জিনিসটাই মিসিং। আর কেউ বলবে? আর কেউ বলতে চাও? না সপ্তর্ষি। স্যার, আর মনে হয় কেউ হ্যাঁ বলবে না বলো, স্যার। শরীফুল বলো। হ্যাঁ স্যার, আমি বললাম আর কেউ বলতে চাইবে না মনে হয় স্যার। মনে হচ্ছে না বলতে চাইবে বলে। আচ্ছা, সপ্তর্ষি ভট্টাচার্য না কি আছে, দেখি সে বলে কিনা। সপ্তর্ষি ভট্টাচার্য। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলতে। স্যার, অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে প্রোগ্রামটা আমার স্যার একটু স্যার শুনতে প্রবলেম হচ্ছে, মানে এত মানে বাড়ির আওয়াজ আসছে, আমি স্যার বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটুখানি বেসিক নলেজ গুলো ক্লিয়ার করে ব্রাশ আপ করে নেওয়া উচিত এখনই মনে হয় আমার। দিস ইজ দ্য রাইট টাইম টু ক্লিয়ার অল দিস নলেজ ফার্স্ট। So this is the definition of electrical machine. ও যেটা বললো অনেকটাই ঠিক, কিন্তু আসল জিনিসটাই he has missed. An electrical machine is an electromechanical device in which either mechanical energy is converted to electrical energy is converted to mechanical energy or vice versa, যেটা ও বললো। But he has missed the last thing, and that is the most important one, in the presence of magnetic field. সবাই এই স্লাইডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। পারলে রেসপন্ড স্যার, করবে পাচ্ছি। সঙ্গে সঙ্গে। আচ্ছা, আর এই তলায় দুটো ছবি আঁকা আছে দেখতে পাচ্ছ? এটা চিনতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, কবে পড়েছিলে মনে আছে লাস্ট? 9-এ। তারও আগে 7-8-এ, তাই না? যাই হোক, 9-এও হয়তো পড়ে থাকতে পারো। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে এনার্জি কনভার্সনের কথাটা আমরা বললাম, সেই এনার্জি কনভার্সন শুড টেক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড অনলি। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যদি এনার্জি কনভার্সনটা না হয়, তাহলে এনার্জি কনভার্সনটা হলেও তাকে আমরা ইলেকট্রিক্যাল মেশিন বলবো না, কেননা ইলেকট্রিক্যাল মেশিনের ডেফিনেশন এটাই, আর কোনো ডেফিনেশন নেই।
তুমি অনেক জায়গায় অনেক উইকিপিডিয়া, বিভিন্ন ভিডিও, সিনেমায় বিভিন্ন রকম মেশিনের ডেফিনেশন দেখে থাকবে। Those are all bogus. This is the only definition of electrical machine. Okay. So this energy conversion should take place in the presence of magnetic field only. And as per this definition, transformer is not a machine at all. Because in transformer, neither electrical energy is converted to mechanical energy nor mechanical energy is converted to electrical energy. So transformer cannot be called an electrical machine. Okay. But transformer is very important electromagnetic device. Electromagnetic device মানে ট্রান্সফরমারটাও ম্যাগনেটিক ফিল্ডের ওপর কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড। আর যখনই ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা আমাদের চলে আসবে, তখনই আমাদের দেখতে হবে যে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতে গেলে কি ধরনের মেটেরিয়াল লাগে। বুঝতে পেরেছো? এই যে ম্যাগনেটিক ফিল্ড কি যে কোনো ধরনের মেটেরিয়ালের মধ্যে দিয়ে যেতে পারে? না এর জন্য স্পেশাল কিছু মেটেরিয়াল লাগে যার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা যেতে পারে? কেন আমরা দেখছি যে এটা মেশিন, এটা যে কোনো মেশিন মানে মোটর হতে পারে, জেনারেটর হতে পারে, ইভেন ট্রান্সফরমারও হতে পারে, বিকজ ট্রান্সফরমার ইজ ম্যাগনেটিক ডিভাইস। ওকে, এটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস না, ইটস অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস and it's very important device which is very much used in power system, widely used in power system. তো আমরা কোথায় পড়বো? কোন একটা সাবজেক্টের আন্ডারে পড়তে হবে অ্যাজ এ ডিভাইস, সেই জন্য আমরা মেশিনের আন্ডারে পড়ছি। স্যার তাহলে কি ওটাকে ইলেকট্রিক্যাল মেশিন বলা যাবে না, তাই তো স্যার? না, ওকে স্যার। because it doesn't satisfy the definition of electrical machine. ওকে, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে এইবার আমাকে বলো, এটা যদি বুঝতে পারো যে যে কোনো মেশিনে তাহলে আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট, ইভেন ট্রান্সফরমারেও সেই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং that you should consider for any machine. এই জিনিসটা না বুঝলে কোনো মেশিনই বোঝা হবে না। ওকে, আর এই ম্যাগনেটিক ফিল্ড যেতে পারে এরকম মেটেরিয়াল কি আছে আমাদের হাতে? মেটেরিয়াল হুইচ ইজ সুটেবল ফর ম্যাগনেটিক ফিল্ড। বলো তো, ম্যাগনেটিক ফিল্ডটাকে নিয়ে যেতে পারে এরকম কি মেটেরিয়াল আছে? Iron. আরে সিলিকন Silicon স্টিল steel. বলে কোনো Silicon স্পেশাল মেটেরিয়াল হয় না, দ্যাট ইজ এ স্পেশাল গ্রেড অফ আয়রন, স্পেশাল গ্রেড অফ স্টিল। The actual material is iron. আয়রন আয়রন, এই হ্যাঁ। সিম্পল জিনিসটা Iron কেন based বুঝতে material. পারছো না? সিলিকন স্টিল ওর থেকে ওঠে না। ওর থেকে কি সিলিকন স্টিল উঠবে? আয়রন ওঠে স্যার, কি আয়রন। এটা তোমাদের মাথায় ঢুকিয়েছে? সিলিকন স্টিল বইয়ের একটা টেক্সট, সেটা মাথায় ঢুকিয়ে রেখেছো নাকি গুগল করে বলছো? The main material is iron. A small percentage of silicon is mixed with that. Okay, to get a better magnetic properties. আর কিছু নয়, একটু বেটার ম্যাগনেটিক প্রপার্টিটা পাওয়ার জন্য সিলিকনটাকে ওর সাথে মিক্স করা হয়, বাট দ্যাট ইজ এ ভেরি স্মল পার্সেন্টেজ। সিলিকনটা কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে পড়ে নয়, সিলিকনটা কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে পড়ে না, কপারও ম্যাগনেটিক মেটেরিয়াল নয়, আর এগুলো তো নয়ই। আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে? ইজ দ্য ভয়েস ক্লিয়ার? হ্যাঁ স্যার। না হলে এখন বলবে, অনেক পরিষ্কার শোনা হ্যাঁ, যাচ্ছে স্যার। আগে থেকে। না হলে বলবে সঙ্গে সঙ্গে, কেননা কানেক্টিভিটি তোমাদের ওদিক থেকেও সমস্যা হতে পারে, আমার এদিক থেকেও সমস্যা হতে পারে, কেন এটা তো আমার হাতে নেই। তো এই আয়রনটা এখানে মেটেরিয়াল হিসেবে আমার লাগবে, এবং আয়রনটা শুধু ট্রান্সফরমার বলে নয়,
যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা আমার সব জায়গায় দিতে হচ্ছে, সেই জন্য আয়রনটা আমার সমস্ত ইলেকট্রিক্যাল মেশিনস এর মধ্যেই লাগবে। তো সেই মেটেরিয়ালটা সম্বন্ধে আমার নলেজ থাকতে হবে। যে কি মেটেরিয়াল ইউজ করব। বুঝতে পেরেছো? নাও কাম টু দ্য মেটেরিয়াল অফ কন্ডাক্টর। কেউ কিছু জিজ্ঞেস করছো? না স্যার, না স্যার। মেটেরিয়াল অফ কন্ডাক্টর এটা কি হবে? অ্যালুমিনিয়াম और कॉपर। ওকে, তো এখানে Copper, শুধু অ্যালুমিনিয়ামটা copper। অপশনে নেই। যাই হোক, কপারটাই আমরা ইউজ করি। আমরা জেনারেলি ফর ট্রান্সফরমার conductor material or any machine conductor material, we don't use aluminum. Aluminum can be used for transmission line or maybe distribution line also, but not used for windings, conductors inside the machine or transformer. Okay, so the main material is copper. এবার কিছু আছে যেগুলো আমার ইনসুলেশন হিসেবে ইউজ হবে। সেই ইনসুলেশন হিসেবে তুমি বিভিন্ন টাইপের পলিমার ইউজ করতে পারো, বিভিন্ন টাইপের রাবার ইউজ করতে পারো, বিভিন্ন টাইপের প্লাস্টিক ইউজ করতে পারো, বিভিন্ন টাইপের কটন ইউজ করতে পারো। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটিং মেটেরিয়ালস অর ডাইলেকট্রিক মেটেরিয়ালস ইউজড ইন ইলেকট্রিক্যাল মেশিন। তো এই মেটেরিয়াল গুলো সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে এবং সেটা আমরা পড়াই একটা সাবজেক্টের আন্ডারে, সেটা হচ্ছে মেটেরিয়াল সায়েন্স। তোমাদের মেটেরিয়াল ছিল? পড়েছো তোমরা? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, হয়েছে। মেটেরিয়াল? হ্যাঁ, হয়ে গেছে তো? কি হ্যাঁ, হয়েছে কি হয়নি? হয়েছে স্যার, হয়েছে। আচ্ছা, তো হয়ে গেছে, অথচ এইটা বলতে পারছো না। কেউ বলছো সিলিকন লাগে অ্যাজ এ মেটেরিয়াল ফর দ্য কোর। ইজ ভেরি আনফরচুনেট এরকম যদি হয়ে থাকে। ওকে, তো যাই হোক, তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনো ডিজাইনারের জন্য বা যে কোনো ডিজাইন করতে গেলে। প্রথম কথা হচ্ছে জিনিসটা শেপ কেমন, জিনিসটা দেখতে কেমন, সেইটা জানলে তবে আমি কি কি ডাইমেনশন আমাকে বার করতে হবে সেটা জানতে পারবো। এবার ডাইমেনশন বার করার পরে জিনিসটা তো অ্যাকচুয়ালি আমার কিনতে হবে, দেখতে হবে জিনিসটা ওয়েট কত, জিনিসটার দাম কত। ওকে, তাহলে জিনিসটা ওয়েটটা কি করে পাবো? ভলিউমের সাথে যদি আমি তার ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করি, দেন উইল গেট দ্য weight of the object, weight of the item, either core or copper. মেইনলি হচ্ছে এই দুটোই হচ্ছে মেইন মেটেরিয়াল, কপার অ্যান্ড আয়রন। একটা মেশিনে কতটা কপার লাগছে, কতটা আয়রন লাগছে, এই দুটো হচ্ছে মেইন হচ্ছে যেটা মেশিনের দাম ঠিক করে। মনে থাকবে? দুটো জিনিস যেকোনো ইলেকট্রিক্যাল মেশিনসের দাম ডিটারমিন করে, কস্ট। অ্যান্ড কস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি অনেক ভালো ডিজাইনার হতে পারো, খুব ভালো ডিজাইন করতে পারো, কিন্তু আলটিমেটলি দেখতে হবে যে কস্টটা তুমি কত রেখেছো, whether it is economically viable or not. ওকে, বুঝতে পেরেছো? সুতরাং সেখানে তোমাকে কস্টটা বার করার সময় দেখতে হবে যে জিনিসটা ওয়েট কত হলো, ওয়েট বলতে কপারের ওয়েট কত আর আয়রনের ওয়েট কত, এবং সেই তারপরে তুমি জিনিসটার একটা ওভারঅল কস্ট এস্টিমেট করতে পারবে। And cost is a very important criteria or constraint, you can say. Sometimes cost is also imposed as a constraint for the design. যেরকম আমি বললাম একটু আগে যে টেম্পারেচার রাইজ, হ্যাঁ, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, kVA, kilowatt, different types of things are there as a comes as a constraint. But cost is another constraint in some case for a designer. বোঝা গেল? হ্যালো হ্যাঁ, বলো। হ্যালো স্যার,
আমি শুভজিৎ বলছিলাম আমার একটু প্রবলেম হয়ে গেছিল, যার জন্য আমি একটু বাইরে চলে গেছিলাম, যার জন্য রিপ্লাইটা দিতে পারিনি আপনাকে। না, ক্লাস ছেড়ে কি এরকম ভাবে বাইরে মানে চলে যাওয়া যায়? তুমি যদি ফিজিক্যালি ক্লাস করতে, না অ্যাকচুয়ালি না এটা কি করা যায়? তুমি বলো না। না করা যায় না না, আমি স্যার এর জন্য সরি চাইছি, অ্যাকচুয়ালি সরি, বাড়িতে এখানে লোকজন সরি চলে বলার আসার কিছু জন্য নেই, মানে হয়েছে এটা, সেক্ষেত্রে মানে আর তোমাকে কোনো একটা পারমিশন নিয়ে যেতে হবে, বা তুমি লিভ করে যাবে। তুমি লিভ করে যাবে, মিটিংটা লিভ করে যাবে, আবার আচ্ছা জয়েন স্যার করবে। সরি, এটা নেক্সট টাইম হবে না এটা, ওকে। স্যার এটা নেক্সট টাইম হবে না, হ্যাঁ, না সরি। হওয়াটাই বাঞ্ছনীয়। একদম স্যার, এটা ওকে, আমি এর জন্য স্যার এক্সট্রিমলি সরি। ওকে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসটাই কিন্তু রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিং এর ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে লিংকটা পাঠিয়ে দেবো তোমাদের। আর এই যে লেখাগুলো লেখাচ্ছি, রানিং নোট নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কেননা সবসময় তো ডিসকাশন হবে না, এরপরে তোমাদের মেশিন অ্যাকচুয়াল ডিজাইনটা স্টার্ট করতে হবে। ওকে। তো আমি যেটা বুঝতে পারলাম, তোমাদের কিন্তু মানে অনেকটাই খামতি রয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো যে কনস্ট্রাকশন ওয়াইজ হাউ মেনি টাইপস অফ ট্রান্সফরমার্স আর দেয়ার? সেল টাইপ, কোড টাইপ। What is the difference? What is the main difference? এটা কি এঁকেছি বলো তো? এখানে কি টাইপের ট্রান্সফরমার আমি বানাতে পারি এই কোডটা এঁকে? কোড টাইপ কোড টাইপ। কেন? এটা কি করে বুঝলে এটা দেখে যে এটা কোড টাইপ হবে? শেপ সেটা তো শেপ হ্যাঁ, শেপটাই ডিফারেন্স আর কি হ্যাঁ বলো। বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনছি, শেপটাই বলো। ডিফারেন্স। শেপটা তো ডিফারেন্ট, মানে সেই ডিফারেন্সটা কিভাবে এলো? মানে শেপটা দেখেই জাস্ট এলো? স্যার কোড টাইপে মানে কয়েল মানে ওয়াইন্ডিংটা কিছুটা পার্ট সারাউন্ডিং করে থাকে কোরের, মানে একটু ওইসব বলতে ওইসব একটু ওইসব বাজে কথা। এদিক ওদিক হবে। আর ওগুলো কোনো ইস্যুই না। মানে ওটার বিএল থেকে কোড ডিফারেন্ট টাইপে রয়েছে। একটা ম্যাগনেটিক সার্কিট থাকে, অনলি ওয়ান ম্যাগনেটিক সার্কিট। এবার তুমি কয়েলটাকে কিভাবে রাখবে সেটা কয়েলের ব্যাপার, কোরের ইস্যু নয় এটা। কোডটা কোরের ইস্যু হবে, কয়েলের কোনো ইস্যু না। কয়েল স্যান্ডউইচ হতে পারে, কয়েল ক্যান বি কনসেন্ট্রিক, কয়েল ক্যান বি স্যান্ডউইচ। বাট জেনারেলি ফর কোড টাইপ ট্রান্সফরমার we prefer concentric coil, not sandwich coil. সেটা ঠিক, কিন্তু উল্টোটাও হয়, মানে হয় না যে তা নয়। শেল টাইপের ক্ষেত্রেও আমরা কনসেন্ট্রিক কয়েল ইউজ করি, যেমন ছোট ছোট ইলেকট্রনিক্স এর ট্রান্সফরমার যেগুলো লাগে, সেখানে আমরা দেখেছি যে সেখানে তোমার কনসেন্ট্রিক কয়েল ইউজ হয়। There are two types of coil, concentric coil and sandwich coil. এটা হচ্ছে শেল টাইপ, এখানে দুটো ম্যাগনেটিক সার্কিট আছে। আবার তোমাদের বলছি যে মেশিন বুঝতে গেলে আগে ম্যাগনেটিক সার্কিট ব্যাপারটা বুঝতে হবে। এখান থেকে যদি ফাই যায়, তাহলে এখান থেকে 5/2 আর 5/2 এইভাবে যাবে। এটা হচ্ছে ডিফারেন্স। এখানে হচ্ছে তোমার টু ম্যাগনেটিক সার্কিট, সেখানে অনলি ওয়ান ম্যাগনেটিক সার্কিট। So this is core and this is shell. বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে কয়েলে আসো। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার হচ্ছে এই যে কোডটা, আচ্ছা যাও, কোড যেটা টাইপ এঁকেছি, এখানে এই পোর্শনটাকে কি বলে বলো তো? এই যে এখান থেকে এইটুকানি পোর্শন, এইটুকানি পোর্শনকে কি বলে? এই যে আমি হ্যাচ করে এঁকে দিচ্ছি, এই জায়গাটাকে কি বলে? এইগুলোকে লিঙ্ক বলে, হ্যাঁ কারেক্ট।
এটাকে লিম্ফ বলে। ওকে, আর এই উপরের দুটোকে কি বলে? এইটাকে আর এইটাকে ইয়ক স্যার। ইয়ক, কারেক্ট। ওকে, এবার আমাকে বলো, সাপোজ in a transformer how many windings we have in general for a single phase transformer? কতগুলো ওয়াইন্ডিং থাকে? 2 winding. 2 winding. 2 What are winding. the designations of winding? মানে ওয়াইন্ডিং গুলোকে আমরা কিভাবে ডাকি, কিভাবে বলি? LV and HV. LV আর HV। তো এটাও LV ভীষণ winding, HV. ইম্পর্টেন্ট। LVL LV and HV এই দুটো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, প্রাইমারি সেকেন্ডারি নয়। LV আর HV একটা নাম্বার অফ টার্নস কম থাকে, মানে ওয়াইন্ডিং হিসেবে ভোল্টেজ তো আমি দিচ্ছি না, সুতরাং এলভি ওয়াইন্ডিং বুঝবো কিভাবে? ভোল্টেজ দিয়ে তো আর ভোল্টেজ মেপে তো লাভ নেই, ডিজাইন করার সময় ভোল্টেজ মাপবো কি করে? টার্নস কম হবে, এখানে টার্নস কম হবে এবং ক্রস সেকশনাল এরিয়া বেশি হবে, মানে তারটা মোটা হবে এবং তারের পাক কম হবে, টার্নস কম হবে। আর এইচবি ওয়াইন্ডিং এ কি হবে? নাম্বার অফ টার্নস উইল বি লার্জ and the thickness will be less compared to the LV winding. এইটা হচ্ছে দেখে চেনার উপায়। এটা হচ্ছে মোটা তার, টার্ন কম, এটা হচ্ছে সরু তার, টার্ন বেশি। এই হচ্ছে ব্যাপার। এবার আমাকে বলো, এই লিম্ব গুলোর মধ্যে কোথায় আমি এলভি টাকে প্লেস করব, কোথায় এইচভি টাকে প্লেস করব? স্যার HV টাকে স্যার ডিপেন্ড করছে আমি ওটা হাই মানে স্টেপ আপ হিসেবে ইউজ করব না স্টেপ ডাউন হিসেবে ইউজ করব। হ্যাঁ, ধরো না স্যার, লো ভোল্টেজটা কোরের কাছে আর হাই ভোল্টেজটা লো ভোল্টেজটা কোরের কাছে। হ্যাঁ, মোনালিসা কি বলছিলে? স্যার আমি বলছিলাম যে স্টেপ আপ আর স্টেপ ডাউন এর ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, সেটাই তো। আমি তাহলে কোথায় কোনটা প্লেস করবো বলে ফেলো। ধরো আমি স্টেপ আপ করতে চাইছি, স্যার তখন আমরা ওই নিয়ারেস্ট টু দা লিম্ব আমরা ওটা ইয়ে করছি, কোনটাকে? এলভিটাকে। স্টেপ আপ স্যার, হ্যাঁ স্টেপ আপ। হ্যাঁ, আর ইয়েটাকে হাই ভোল্টেজটাকে বাইরের দিকে। মানে দুটো লিম্বেই দুটো ওয়াইন্ডিং থাকবে, না একটা লিম্বে লো ভোল্টেজ একটা লিম্বে হাই ভোল্টেজ থাকবে, সেটা আগে বল। স্যার একটা লিম্বে এলভি, একটাতে এইচভি। তাহলে ভেতরে বাইরে কি দুটো প্রশ্ন লিমে হলো? LV। দাঁড়া, ওকে ওকে বলতে দাও, ও যেটা বলছে আগে শুনি। তুমি বলছো যে একটা লিম্বে এলভি হবে, সাপোজ এই লিম্বে যদি এইচবি হয়, এই লিম্বে এলভি হবে, তাই তো? তাহলে ভেতরে বাইরে ব্যাপারটা কি করে হলো আমি সেটা বুঝতে পারলাম না। তাহলে তো একটাই লিম্বের গায়ে একটাই কয়েল আছে, সেখানে ভেতরে আর বাইরে কি প্রশ্ন? এটা আমার কাছে ক্লিয়ার না। এবার আরেকজন কে বলছিল, এবার বলো। স্যার এলভির উপরে এইচভিটা ওয়াইন্ডিং করবে। মানে আগে বলো যে দুটো লিম্বে কি দুটো ওয়াইন্ডিং থাকবে না থাকবে না? হ্যাঁ স্যার, দুটো লিমেই দুটো ওয়াইন্ডিং। দুটো লিম্বেই দুটো ওয়াইন্ডিং থাকবে। আচ্ছা, বাকিরা কেউ কিছু বলছো? এটা কন্ট্রাডিক্ট করছো কেউ? একজন বলছে একটা লিম্বে একটা ওয়াইন্ডিং থাকবে, একটা লিম্বে একজন বলছে দুটো লিম্বেই দুটো করে ওয়াইন্ডিং থাকবে। প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার তো এরকম হয় না। প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার দুটো লিম্পেই হাই ভোল্টেজ থাকবে, দুটো লিম্পেই লো ভোল্টেজ থাকবে। না, আমি প্র্যাকটিক্যালি তো ট্রান্সফর্মার যখন ডিজাইন করছি, অল আর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারস অনলি, নট হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল বলে কিছু হয়ই না। প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যখন ডিজাইন করছি মানে হচ্ছে মানে দুটো লিম্পেই। হ্যাঁ স্যার দুটো লিম্বে, হ্যাঁ ওটা আমি ভুল ঠিকই। দুটো লিম্বেই দুটো ওয়াইন্ডিং থাকবে। থাকবে স্যার, হ্যাঁ। তাহলে এটা আগে বুঝতে হবে, যে দুটো লিম্বেই আমাকে দুটো ওয়াইন্ডিং রাখতে হবে। এর কারণটা কি? দুটো লিম্বে দুটো ওয়াইন্ডিং রাখা হয়, ও যেটা বললো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের জন্য এটা রাখা হয়, হাইপোথেটিক্যাল ট্রান্সফরমারের জন্য রাখা হয় না। মেকানিক্যাল ব্যালেন্সিং।
আচ্ছা, শুধু কি মেকানিক্যাল ব্যালেন্সই? আপনার হামিং কম হবে, রেসিংটা ভালো হবে। না, প্লাস আপনার ইয়েটাও কপারটাও কম লাগবে। না কপার কম লাগবে সেটা বলতে পারি আমি কখনোই বলতে পারি না যে কপার কম লাগবে। বরং কপার যদি আলাদা, আলাদা লিম্বে করতাম কপার কম লাগবে। কেননা এর তো ডায়ামিটারের ফরম্যাটটা তো বেড়ে যাবে। যখন বাইরের কয়েলটা জড়াবো তখন তার ডায়ামিটারটা বেড়ে যাবে। লেংথ অফ মিড টার্ন বেড়ে যাবে। সেক্ষেত্রে কপার তো বেশি লাগবে। বরং আমি যদি দুটো সাইডে কপারটা হ্যাঁ ঠিক উল্টোটা বলে ফেললাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা তো ডিসঅ্যাডভান্টেজ। তা সত্ত্বেও এটা করা হয় কেন? আচ্ছা, তার আগে বলি যে ভেতর দিকে কোন কয়েলটা রাখবো? যদি সেই কনস্ট্রাকশনটার কথাই ভাবি যেটা তোমরা বলতে চাইছো, তাহলে ভেতর দিকে তাহলে কোনটাকে রাখবো? আর বাইরের দিকে কোনটাকে রাখবো? স্যার ভেতর দিকে স্যার লো ভোল্টেজের ওয়্যারিংটা থাকবে আর বাইরের দিকে হচ্ছে হাই ভোল্টেজের ভেতর ওয়্যারিং দিকে থাকবে। সবসময় লো ভোল্টেজ, ঠিক। বাইরে হাই ভোল্টেজ, কেন ওটা বেশি কারেন্ট না, ফ্লো করবে, ডিউ টু অবভিয়াসলি ওটা ভেতরের দিকে হ্যাঁ, থাকবে। বলো হচ্ছে আরেকটু ইনসুলেশন বলো। কস্ট। হ্যাঁ? ইনসুলেশন কস্টটাকে কমানোর জন্য স্যার হ্যাঁ, কেন বলো কোরের ইনসুলেশন কস্টটা কেন কমবে? তার কারণ হচ্ছে হাই ভোল্টেজের জন্য বাইরের দিকে আমি যদি ওয়্যারিংটা রাখি তাহলে ওই লো ভোল্টেজের কোড, এই লো ভোল্টেজের ওয়্যারিং টু হাই ভোল্টেজের ওয়্যারিং এর মাঝখানে যে ইনসুলেশনটা লাগবে আর সেইখানে একটা ইনসুলেশন কস্ট লাগছে। আর যদি কোরের কাছে যদি থাকে তাহলে কোরের কাছে ওখান থেকে একটা হাই ভোল্টেজে ইনসুলেশন লাগছে, আবার বাইরের দিকেও আবার একটা হাই ভোল্টেজ ইনসুলেশন লাগছে। না ঠিক সেটা নয়। তুমি বলেছো কিছুটা কাছাকাছি গেছে। প্রথম কথা হচ্ছে ইনসুলেশন। ইনসুলেশন কিসের উপর ডিপেন্ড করে? সেটা জানতে হবে। যেমন আমি যদি বলি ইনসুলেশন স্যার যত বেশি হাই ভোল্টেজ থাকবে তত বেশি ইনসুলেশন কস্টিং লাগবে স্যার। কস্টিংটা পরে আসছে, ইনসুলেশনের থিকনেস বা ইনসুলেশনের গ্রেডিং সেটার উপর ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ, থিকনেস বাড়া মানেই তো স্যার হ্যাঁ, কস্টিং হ্যাঁ, বাড়বে। কস্টিং বাড়বে। হ্যাঁ স্যার। কস্টিংটা তো পরে, আগে হচ্ছে ডাইমেনশনটা, থিকনেস। থিকনেসটা ডিপেন্ড করে কার উপর? ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে। ভোল্টেজের উপরে। হ্যাঁ, ভোল্টেজ ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। হ্যাঁ স্যার। ফিল্ড ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বা ডিভিডিএক্স। মানে ডিফারেন্সটা কত, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? ডিভিডিএক্স মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স কত। এবার যখন আমি কোরের ওপরে যে ওয়াইন্ডিংটাকে জড়াচ্ছি সেইটার পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে সেটা জানতে গেলে আমি জানি অলরেডি যে লো ভোল্টেজের ভোল্টেজ কত, হাই ভোল্টেজের ভোল্টেজ কত। কিন্তু কোর যখন মাঝখানে আসছে তাহলে আমার জানতে হবে কোরের ভোল্টেজ কত। কোর জেনারেলি আর্থ পোটেনশিয়ালে থাকে, কোরটাকে আমরা আর্থ করি, তাই না? তাহলে কোরের পোটেনশিয়াল হচ্ছে 0। বুঝতে পেরেছো? তাহলে কোরের ওপরে যদি আমি হাই ভোল্টেজকে রাখতাম তাহলে আমাকে ওখানে ইনসুলেশনটা দিতে হতো এই পুরো 0 হাই ভোল্টেজ মানে ভিএইচভি মাইনাস 0 মানে হচ্ছে ভিএইচভি। এ ডিসাইড করতো যে কত ইনসুলেশন এবং সেটা মোটা ইনসুলেশন হবে। তারপর আবার যখন আমি এখানে লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ যাচ্ছি, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাব, তখন হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের ডিফারেন্স যেটা তার উপর একটা ইনসুলেশন দিতে হবে এই দুটোর মাঝখানে। whereas যদি আমি লো ভোল্টেজটাকে ভেতর দিকে রাখতাম তাহলে আমার ভেতরের যে ইনসুলেশনটা, কোরের গায়ে যে ইনসুলেশনটা সেটা কমে যেত না? সেটা হচ্ছে ভিএলভি মাইনাস 0। তাহলে এই ভিএলভি মাইনাস 0টা অ্যাকচুয়ালি কোরের গায়ে ইনসুলেশনটাকে ঠিক করবে। পরের ইনসুলেশনটা একই হবে। আমি হাই ভোল্টেজ টু লো ভোল্টেজে যাই বা লো ভোল্টেজ টু হাই ভোল্টেজে যাই, সেটা হচ্ছে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, ভোল্টেজ ডিফারেন্সটা, তাহলে সেই ইনসুলেশনটা একই থাকছে দুটো ক্ষেত্রেই। কিন্তু কোরের ওপরে, ঠিক ওপরে যে ইনসুলেশনটা দিয়ে তারপর আমি কয়েলটাকে জড়াচ্ছি, সেইটা কিন্তু যদি আমি হাই ভোল্টেজ রাখতাম তাহলে সেই ইনসুলেশনটার স্ট্রেংথ আমাকে অনেক বেশি দিতে হতো। বোঝা গেল? সেই জন্য আমরা প্রেফার করি যে লো ভোল্টেজটাকে ভেতর দিকে রাখতে
এটা স্টেপ আপ স্টেপ ডাউন এর উপর ডিপেন্ড করছে না। অলওয়েজ দ্য লো ভোল্টেজ ইজ কেপ্ট ইনসাইড, দেন দ্য হাই ভোল্টেজ। And in this limb also you have to do the same thing. কি বোঝা গেল এটা? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। এবার যদি আমি স্কোয়ার কোর নিই, এটা যদি স্কোয়ার কোর হয় তাহলে আমাকে কি করতে হবে, ওর গায়ে যেহেতু ওয়াইন্ডিং গুলো সার্কুলার ক্রস সেকশনে আছে, তার গায়ে এরকম একটা গোল একটা ফরমার লাগাতে হবে, ইনসুলেশন ফরমার। তার ওপরে এই ওয়াইন্ডিং লো ভোল্টেজ ওয়াইন্ডিংটাকে জড়াতে হবে। এখানে এই বোর্ডে আমি ঠিক সার্কেলটাকে ভালো করতে পারছি না, তোমরা তোমাদের খাতায় ভালো করে নিও। এর উপরে আবার একটা ইনসুলেশন, তারপর আবার একটা কয়েল। ওকে, তো এইটা হচ্ছে তোমার একটা ইনসুলেশন, এইটা লো ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ, এইভাবে থাকে। আর এটা ল্যামিনেটেড কোর ইনসাইড। এই কোরটাকে যদি পুরো গোল করতাম তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কেননা এই জায়গাগুলো দিয়ে কোরের ভেন্টিলেশন হয়। এই যে একটু খালি জায়গা আছে, কেননা কোরের মধ্যে তো বিভিন্ন লস হয়, তোমরা জানো তো কোর লস কি কি হয়? জানো কোর হিস্টেরিসিস, এডি কারেন্ট লস। এই যে কোর লস গুলো হয়, কোর লস হওয়া মানে কি, কোরের লস হচ্ছে মানে কি, কোরটা হিটেড আপ হবে। এবার কোর যখন হিটেড আপ হবে তখন সেই হিটটাকেও ডিসিপেট করতে চাইবে। এবার তুমি যদি কোরটাকে গোল করো, কোনো ভেন্টিলেশনের জায়গা না রাখো, কোরটাকে তুমি যেন চেপে ধরে রেখেছো, তাহলে কোরটা কোথা দিয়ে ভেন্টিলেট করবে? তাহলে কোরটা দুদিন পর হটস্পট জেনারেট করবে। মানে বুঝতে পেরেছো? এয়ার ফ্যাক্টরটা কমে যায়, ওই জন্য এয়ার ফ্যাক্টরটা বাড়ানোর জন্য হ্যাঁ, না আবার যদি তুমি একদম স্কোয়ার করো, সেক্ষেত্রে তুমি কি করছো, তুমি এরিয়াটাকে টোটালি ইউটিলাইজ করছো না। সেই জন্য আমরা দুটো স্টেপ বা ক্রুসিফর্মের দিকে যাই। একদম স্কোয়ার না করলে, একদম স্কোয়ার করলে ভেন্টিলেশন স্পেসটা ঠিক থাকে অবশ্যই, কিন্তু তোমার দেখো অনেকটা স্পেস এখানে আনইউটিলাইজ থাকছে। তুমি যদি দুটো বা তিনটে স্টেপের দিকে, যে তোমরা যেটা প্রথমে বলছিলে সেটা একদমই হাইপোথেটিক্যাল একটা জিনিস, যে এটাকে পুরো রাউন্ড করা হয়, কোথাও রাউন্ড করা হয় না। বুঝতে পেরেছো? প্র্যাকটিক্যাল কোনো ট্রান্সফরমারে কোর কখনো রাউন্ড হয় না, রাউন্ড ক্রস সেকশন। ওকে, তো এনিওয়ে, তো বোঝা গেল জিনিসটা। তাহলে কনস্ট্রাকশন গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে মোটামুটি এই অবধি আমি ডিসকাস করলাম। এবার আমি তোমাদের চাইছি যে আজকেই প্রবলেমটা দিয়ে দিতে। তো তোমরা কি প্রবলেমটা লিখে নাও তাহলে, যে যা প্রবলেম। সবাই কি এসছে? একটু একটু করে অনেকেই জয়েন করেছে, তবে দুজন মনে হয় এখনো অ্যাবসেন্ট রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে নামটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে নাম যেটা তোমরা বিভিন্ন রকম রেখেছো ঠিক আছে, কিন্তু নামটা করতে হবে এরকম যে লাস্ট 4 ডিজিট অফ ইউর রোল নাম্বার দেন ইউর নেম, এইভাবে নামকরণটা করতে হবে। তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক নিতে পারবো অ্যাকর্ডিং টু ইউর রোল নাম্বার। বোঝা গেছে? তো সেটা কি তোমরা করতে পারবে? এটা করতে গেলে পার্টিসিপেন্ট লিস্টে যেতে হবে, গিয়ে তোমার নামটার ওপরে মাউস ওভার করতে হবে, করলে দেখবে একটা মোর অপশন আসছে, এবং সেই মোর অপশনে গেলে তোমরা রিনেম অপশন পাবে। বুঝতে পেরেছো? সেই রিনেম করে ফেলো তো সবাই একটু কুইক, তারপরে আমি তোমাদের প্রবলেম গুলো দিচ্ছি। Participants, no,
এইখানে সুদর্শন চ্যাটার্জি যেটা করেছে সেটা ঠিক নয়। হ্যাঁ, এবার ঠিক আছে। 3005 3009 এটা ঠিক আছে। এই মোড়ে যেতে হবে, মোড়ে গিয়ে রিনেম করতে হবে। হ্যাঁ, যা নামের ওপরে মাউস ওভারটা করলেই পার্টিসিপেন্ট লিস্টে তোমার নিজের নামের ওপর মাউস ওভার করলে দেখবে মোর অপশন, মোড়ে গেলে দেখবে রিনেম অপশন আছে। যেমন শুভজিৎ নস্কর, এরা নামকরণটা উল্টো করেছে। উল্টো করলে সিরিয়ালি সাজানো হবে না, কিন্তু আমি যে মেথডটা বললাম সেটা করলে দেখবে অটোমেটিক্যালি নামগুলো সিরিয়ালি সাজিয়ে গেছে। সুভাষিস ঘোষ, মোনালিসা ব্যানার্জি, টু আর লেফট, স্টিল লেফট, মোনালিসা ব্যানার্জি। তাহলে আমাদের রোল নাম্বার হচ্ছে 3002, 3004, 3005, 3006, 3007, 3009, 3010, 3012, 3014 and Monalisa Banerjee. Monalisa Banerjee, I think she doesn't have any roll number. আছে, রোল নাম্বার আছে স্যার, আমি করতে পারছি না, আমি করে দিচ্ছি স্যার এক্ষুনি, এক সেকেন্ড। 13 স্যার রোল নাম্বার আমার। 13, 3013? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Okay. হয়েছে এবার? Okay. So you just then write down the problem. থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এরকম ওটাকে লম্বা করে রাখো, তুলে দাও, ঘুরি ঘুরি ঘুরি, এরকম করে উঠতে হবে, তাই তো? এই মিউট করো, কে আনমিউট হয়ে রয়েছে মিউট করো। হালকা হালকা করে বলি। আরে সেটা আমরা ধরবো, ধরার জন্য তো আমরা। So design problem. এবার ওয়ান বাই ওয়ান আমি প্রবলেম গুলো দিচ্ছি, তোমরা নিজেদের ডেটা গুলো লিখে নাও। আচ্ছা, প্রথম হচ্ছে মানস কবিরাজ। যখন যাকে বলবো সে একটু আনমিউট করবে। রোল নাম্বার 3002,
মানস হ্যাঁ কবির। স্যার বলুন। তোমার কেভিএ হচ্ছে 20 কেভিএ। ও আরেকটা জিনিস আমি এখানে মিস করে 20 গেছি, kVA অবশ্য সেটা সবারই একই। এটা হচ্ছে 50 হার্জ, 20 কেভিএ 50 হার্জ, দেখেছো? হ্যাঁ, 11,000 11 kV to 110 কেভি, 110 ভোল্ট, সরি, 11,000 ভোল্ট মানে 11 কেভি টু 110 ভোল্ট। আর বাকি তো যা আছে তাই থাকবে। single phase transformer, oil type, হ্যাঁ, যা আছে তাই আছে, ওইগুলো ঠিকই আছে। natural cooling, হ্যাঁ, ওইগুলো যা আছে তাই। আমার জন্য 20 kVA, তাই তো? ঠিক তোমার আছে, জন্য 20 কেভি। আচ্ছা, এবার ঠিক হচ্ছে আছে। নেক্সট আছে হচ্ছে তোমার 3004 হ্যাঁ স্যার। অক্ষয় কুমার ঘোষ, তাই তো? হ্যাঁ স্যার। তোমার হচ্ছে 40 কেভিএ, 40 কেভিএ, 40 কেভিএ, আর হচ্ছে তোমার 3300 00 by 230, 3300 by 230। হ্যাঁ 40 কেভিএ 3300 বাই 230 ভোল্ট। হ্যাঁ, 3.3 কেভি টু ওকে স্যার। 230 ভোল্ট। এটা হচ্ছে তোমার প্রবলেম। নেক্সট কি আসছে? ওকে স্যার। নেক্সট হচ্ছে তোমার আছে সুদর্শন চ্যাটার্জি। অক্ষয়ের পর হচ্ছে সুদর্শন। সুদর্শন চ্যাটার্জি, তুমি আনমিউট করো। নেক্সট হচ্ছে শেখ শরীফুল হোসেন। স্যার সুদর্শন চ্যাটার্জি অ্যাবসেন্ট। শরীফুল হোসেন লিখে নাও। 80 কেভিএ, this kVA for you is 80 and voltage is 6600 by 230 volt. 6600 by 230 volt. ওকে স্যার। Okay. হয়ে গেল। নেক্সট হচ্ছে শোভন খাটুয়া, আনমিউট করো। হ্যাঁ স্যার। ইকো হচ্ছে কেন? তুমি তোমার মাইকটা বন্ধ করে রাখো। বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার। ইকো হচ্ছে কেন? ফিডব্যাক আসছে। স্যার বুঝলাম না, এতক্ষণ তো হয়নি স্যার। তাহলে মিউট করে দিচ্ছি স্যার, আপনি বলুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, মিউট করে দাও, আমি নয় এটা লিখে দিচ্ছি। তোমার হচ্ছে 100 কেভিএ, 100 কেভিএ তোমার 11,000 ভোল্ট বাই 440 ভোল্ট। 11,000 ভোল্ট বাই 440 ভোল্ট। 11,000। স্যার আমি একটু রিপিট করব? এই তো আমি লিখে দিয়েছি, রিপিট করার দরকার নেই। দেখো বোর্ডে আছে 11,000 ভোল্ট বাই 440 ভোল্ট হচ্ছে ভোল্টেজ রেশিও, আর 100 কেভিএ হচ্ছে তোমার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি, দেখেছি স্যার। ব্যাস, তাহলে তুমি এবার মিউট হয়ে যাও। নেক্সট আসছে তোমার সপ্তর্ষি ভট্টাচার্য। ইয়েস স্যার। আচ্ছা, সপ্তর্ষি ভট্টাচার্য, তোমার কেভিএ হচ্ছে তো 200 কেভিএ, 200 কেভিএ, ইয়েস স্যার। ভোল্টেজ হচ্ছে 6600 বাই ইয়েস স্যার। 440 ভোল্ট, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ওকে স্যার। ওকে, ওকে স্যার। নেক্সট কি আছে? ওকে স্যার।
নেক্সট হচ্ছে সুব্রত সেন নাকি? সুব্রত সেন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তুমি তোমার ডেটাগুলো লিখে নাও। তোমার হচ্ছে 500 কেভিএ 500 কেভিএ হুম 11,000 ভোল্ট by 440 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফর্ম। ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে তোমার শুভজিৎ নস্কর। ইয়েস স্যার। শুভজিৎ নস্কর, হ্যাঁ শুভজিৎ নস্কর লিখে নাও 20 কেভিএ। ওকে স্যার। Let me write 20 kVA 6600 by 220 volt করেছো? ওকে স্যার। নেক্সট হচ্ছে নেক্সট কে আছে? তোমার হচ্ছে মোনালিসা ব্যানার্জি, তাই তো? স্যার স্যার হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, কে বলছো? স্যার সুদর্শন চ্যাটার্জি। সুদর্শন চ্যাটার্জি ডাকিনি আমি। খেয়াল করিনি স্যার। কত রোল নাম্বার? 005 স্যার। হ্যাঁ, সুদর্শন চ্যাটার্জি তো আমি ডেকেছি, তুই তো রেসপন্ড করোনি। ওই আবার একই সমস্যা। স্যার শুনতে পাইনি তাহলে নেটওয়ার্ক একটু না, ডিভাইস অন রেখে ঘুরতে চলে গেছিলে, যেটা আমাদের না মনিটরিং স্যার করার উপায় আমাদের নেই। এখানে হ্যাঁ, আমাকে তোমার নেটওয়ার্কের উপরই দোষটা দিতে হবে, তোমার কথাটা বিশ্বাস করতে হবে, এছাড়া তো আমার কোনো উপায় নেই। এনিওয়ে, তো মোনালিসা আগে লিখে নাও 100 কেভিএ ওকে স্যার। 100 কেভিএ হুম ভোল্টেজ হচ্ছে তোমার ভোল্টেজ 3300 হুম বাই 110 ভোল্ট। ওকে স্যার। ওকে, নেক্সট কে আছে? সুভাশিস ঘোষ। হ্যাঁ স্যার বলুন। সুভাশিস ঘোষ হচ্ছে তোমার 200 কেভিএ 200 কেভিএ 25 কেভি by 110 ভোল্ট। ওকে স্যার। নেক্সট হচ্ছে সুদর্শন চ্যাটার্জি। ইয়েস স্যার। লিখে নাও তোমারটা এবার। তোমার স্যার। হচ্ছে 500 কেভিএ 500 কেভিএ 25 কেভি by 220 25 ভোল্ট কেভি by 220 ভোল্ট। বাই 220 ভোল্ট 220 ভোল্ট। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। সবাই প্রবলেমটাও লিখে নিয়েছো আশা করি। শেয়ারিং স্টপ করলাম। Yes, sir. আচ্ছা, কারো কিছু জিজ্ঞাসা আছে? আমি প্রত্যেক শনিবার স্যার রিপোর্টটা দুটো থেকে নর্মাল এফোর বলো। স্যার রিপোর্টটা নর্মাল এফোর পেজে লিখে মানে আপলোড করলে কোনো অসুবিধা হবে না তো, কারণ ল্যাবের পেজ শেষ হয়ে গেছে তো ওই জন্য বলছি। রিপোর্ট লিখতে এখনো মাস দেড়েক সময় লাগবে, সুতরাং ওটা নিয়ে এখনই ওয়ারিড হয় না। এখন তো সবে ডিজাইন প্রবলেমটা দিলাম, ওকে অন্তত 5 থেকে 6টা ক্লাস তো করতে হবে। তারপর ডিজাইনটা সাকসেসফুলি করলে তারপর সেটা রিপোর্টটা ফেয়ারে করার ব্যাপার থাকবে, সেটা অনেক পরে আসছে, তার মধ্যে অনেক স্যার। জল গড়িয়ে যাবে। ওকে স্যার। ওকে, ডোন্ট ওয়ারি উইথ দিস।
ওকে স্যার। এছাড়া আর কারো কোনো স্যার প্রশ্ন? ওই টেম্পারেচার ব্যাপারটা, হ্যাঁ বলো। স্যার ওই টেম্পারেচার ব্যাপারটা একটু যদি বলতেন। টেম্পারেচার ব্যাপারটা লস ক্যালকুলেশন ওই করতে হবে লাস্টে। টেম্পারেচার, টেম্পারেচারটা 35 ডিগ্রি সেলসিয়াস না অ্যাবাভ না 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 অ্যাম্বিয়েন্ট। এইখান বুঝলাম। মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কত ধরবো স্যার? টেম্পারেচার রাইজ মানে সবসময় অ্যাম্বিয়েন্টের উপরে। অ্যাম্বিয়েন্ট হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট আচ্ছা, তার টেম্পারেচার মানে যেটা হয় 27, 27। হ্যাঁ, আর তার থেকে 35 ডিগ্রি হচ্ছে হ্যাঁ ইনক্রিজ করা যাবে, তাই তো? হ্যাঁ, ইনক্রিজ করে ম্যাক্সিমাম লিমিট তার নিচে রাখতে হবে। আর উপরে আচ্ছা, গেলে মানে ডিজাইন ম্যাক্সিমাম ডিজাইনটা লিমিট ফেল হচ্ছে 35 ডিগ্রি, মানে হ্যাঁ মানে মানে তাহলে যে টেম্পারেচার আছে তাহলে 27 প্লাস 35, তাই তো? হুম, হুম। আচ্ছা, আর কারো কিছু স্যার জিজ্ঞাসা আছে? হ্যাঁ বলো বলো। স্যার বলছি ওটা ওই 27 প্লাস 35 পর্যন্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ কিছু বলবে? ঠিক আছে।